আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন এডুকেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটি তৈরি করছি 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য। তোমাদের তৃতীয় সপ্তাহে পৌরনীতি ও সুশাসন বিষয়ক যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে তার নমুনা উত্তরপত্র নিয়ে ভিডিওটি তৈরি করা হচ্ছে। যারা অন্যান্য অ্যাসাইনমেন্টগুলো এখনও করোনি, ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে চাইলে করে নিতে পারো। এখানে দেখো তোমাদের অ্যাসাইনমেন্ট গ্রিডটা দেওয়া আছে। এই যে তৃতীয় সপ্তাহের গুচ্ছ 3-এর পৌরনীতি ও সুশাসনের দ্বিতীয় অ্যাসাইনমেন্ট এটি, ঠিক আছে? তোমাদের এটি হচ্ছে পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের অ্যাসাইনমেন্ট। তাহলে চলো তোমাদের প্রশ্নটি দেখে নেওয়া যাক। শিক্ষার্থীরা, তোমাদের অ্যাসাইনমেন্টের বিষয় কোড হচ্ছে 270। দেখো, অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে প্রথম অধ্যায় থেকে, ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ। প্রশ্নটি হচ্ছে 1947 সালে ভারত এবং পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির প্রেক্ষাপট পর্যালোচনা করো, ঠিক আছে? এখানে দেখো তোমাদের বেশ কিছু নির্দেশনা দেওয়া আছে। ক নম্বর, 1935 সালের ভারত শাসন আইনের প্রেক্ষাপট ও বৈশিষ্ট্য লেখো। খ নম্বর হচ্ছে দ্বিজাতি তত্ত্বের তাৎপর্য লেখো। গ নম্বর হচ্ছে লাহোর প্রস্তাবের বৈশিষ্ট্য তাৎপর্য লেখো। এবং ঘ নম্বর হচ্ছে 1947 সালের ভারত স্বাধীনতা আইনের প্রেক্ষাপট ও বৈশিষ্ট্য লেখো। এই চারটি হচ্ছে প্রশ্ন। নম্বর আছে উপস্থাপনা কৌশল, এটা কিন্তু কোনো প্রশ্ন নয়, ঠিক আছে? তোমরা কীভাবে লেখলে, তোমার লেখায় কতটুকু সৃজনশীলতা রয়েছে তার উপর বিবেচনা করে তোমাকে নাম্বার দেওয়া হবে। তোমাদের প্রশ্ন কিন্তু মোট 4টি দেওয়া হয়েছে। তাহলে চলো আমরা তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর দেখে নিই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা হচ্ছে তোমাদের পৌরনীতি ও সুশাসন বিষয়ক দ্বিতীয় অ্যাসাইনমেন্ট, তৃতীয় সপ্তাহে দেওয়া হয়েছে। অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে 1947 সালে ভারত এবং পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির প্রেক্ষাপট পর্যালোচনা। প্রথমে দেখো ক নম্বরে কী ছিল, 1935 সালের ভারত শাসন আইনের প্রেক্ষাপট ও বৈশিষ্ট্য। তো প্রথমে হচ্ছে আমরা প্রেক্ষাপটগুলো দেখি। 1935 সালে নতুন ভারত শাসন আইন প্রণয়নের প্রেক্ষাপট আলোচনা করলে এর কারণ অনুধাবন করা যায়। গণ আন্দোলন, 1919 সালের মন্টফোর্ড সংস্কার আইন ভারতীয়দের আশা আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হলে গান্ধীজির নেতৃত্বে ব্যাপক গণ আন্দোলন শুরু হয়। বিপ্লবী কার্যকলাপ, এই সময় ভারতের বিভিন্ন প্রান্তে বিপ্লবী কার্যকলাপ যথেষ্ট বৃদ্ধি পায়, ফলে সরকার আতঙ্কিত হয়ে পড়ে। জাতীয়তাবাদের প্রভাব, ভারতে ক্রমবর্ধমান জাতীয়তাবাদী ভাবধারার প্রসার ব্রিটিশ সরকারকে ভাবিয়ে তোলে। সাইমন কমিশনের রিপোর্ট, 1930 সালে সাইমন কমিশন ভারতীয়দের স্বায়ত্তশাসন বিষয়ে যে রিপোর্ট দেয় তা ভারত শাসন আইন প্রণয়নের পথ খুলে দেয়। গোলটেবিল বৈঠক, সাইমন কমিশনের রিপোর্টের ভিত্তিতে ব্রিটিশ সরকার ভারতীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা শুরু করে। এই আলোচনা গোলটেবিল বৈঠক নামে পরিচিত। এই আলোচনার পরিপ্রেক্ষিতে সরকার সাংবিধানিক সংস্কার করতে বাধ্য হয়। শ্বেতপত্র প্রকাশ, এই পরিস্থিতিতে ব্রিটিশ সরকার 1933 সালে একটি শ্বেতপত্র প্রকাশ করতে বাধ্য হয়, যার ভিত্তিতে ব্রিটিশ পার্লামেন্ট 1935 সালে ভারত শাসন আইন পাশ করে। তারপর দেখো ভারত শাসন আইনের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, এই আইনের শর্তাবলী বিশ্লেষণ করলে কিছু বৈশিষ্ট্য নজরে পড়ে। কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে বৈশিষ্ট্যগুলো দেখি। ভারতীয় যুক্তরাষ্ট্র গঠন, এই আইনে ব্রিটিশ ভারত ও দেশীয় রাজ্যগুলিকে নিয়ে একটি যুক্তরাষ্ট্র গঠনের কথা বলা হয়। দেশীয় রাজ্যগুলি যুক্তরাষ্ট্রে যোগ দেওয়া ঐচ্ছিক হিসাবে গণ্য হয়। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, কেন্দ্রের 5 বছর মেয়াদী দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। নিম্নকক্ষ ফেডারেল অ্যাসেম্বলি 375 জন ও উচ্চকক্ষ কাউন্সিল অফ স্টেট 260 জন সদস্য নিয়ে গঠিত হবে বলে ঘোষিত হয়। 3 নম্বর হচ্ছে সাম্প্রদায়িক নির্বাচন, মুসলিম ও তফসিল সদস্যদের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হয়। 4 মন্ত্রিপরিষদের দায়িত্ব, গভর্নর জেনারেলের অধীনে একটি কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের উপর যুক্তরাষ্ট্রের শাসনভার দেওয়া হয়। মন্ত্রীরা কাজের জন্য আইনসভার কাছে দায়বদ্ধ থাকবেন বলে জানানো হয়। শাসন ক্ষমতা বিভক্তিকরণ, কেন্দ্রীয় সরকারের শাসন ক্ষমতাকে সংরক্ষিত ও হস্তান্তরিত এই 2 ভাগে ভাগ করা যায়। প্রতিরক্ষা, বৈদেশিক, ব্যাংক ইত্যাদি সংরক্ষিত বিষয়ে গভর্নর জেনারেলের হাতে চূড়ান্ত ক্ষমতা দেওয়া হয়। গভর্নর জেনারেলের চূড়ান্ত ক্ষমতা, গভর্নর জেনারেল শাসন পরিচালনায় চূড়ান্ত ক্ষমতা লাভ করেন। এছাড়া স্বেচ্ছাধীন ক্ষমতা ও স্ববিবেচনা প্রসূত ক্ষমতা ভোগ করতেন। কেন্দ্র ও প্রদেশের ক্ষমতার তালিকা, কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বন্টনের উদ্দেশ্যে 3টি পৃথক তালিকা তৈরি করা হয়: কেন্দ্রীয় তালিকা, প্রাদেশিক তালিকা ও যুগ্ম তালিকা। গভর্নর জেনারেলের দায়বদ্ধতা, গভর্নর জেনারেল তার কাজের জন্য সরাসরি ভারত সচিব ও ব্রিটিশ পার্লামেন্টের কাছে দায়বদ্ধ ছিলেন। প্রাদেশিক সরকারের ক্ষেত্রে, এখন প্রাদেশিক সরকারের ক্ষেত্রে হচ্ছে আমরা বৈশিষ্ট্যগুলো দেখি। নাম্বারে রয়েছে
স্বায়ত্তশাসন। প্রদেশগুলিতে দ্বৈত শাসনের অবসান ঘটিয়ে দায়িত্ব শাসনের প্রতিষ্ঠা করা হয়। প্রাদেশিক আইনসভা। বাংলাসহ 6টি প্রদেশে দ্বিকক্ষ বিশিষ্ট এবং অবশিষ্ট 5টিতে এক কক্ষ বিশিষ্ট আইনসভা রাখা হয়। দায়বদ্ধতা। প্রাদেশিক মন্ত্রিসভা তাদের কাজের জন্য প্রাদেশিক আইনসভার কাছে দায়বদ্ধ থাকবেন। গভর্নরের দায়িত্ব। কেন্দ্রের অনুকরণে প্রদেশের আইনশৃঙ্খলা, ধর্ম ইত্যাদির দায়িত্ব গভর্নরের হাতে দেওয়া হয়। গভর্নরের চূড়ান্ত ক্ষমতা। প্রদেশের গভর্নর আইন প্রণয়ন ও নাকচ করার অধিকারী হন। পৃথক নির্বাচন। কেন্দ্রের মতোই মুসলিম ও তফসিল জাতিদের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হয়। তো এই ছিল তোমাদের ক নং প্রশ্নের উত্তর। তোমাদের প্রত্যেকটি প্রশ্নই হচ্ছে কিছুটা বড় করে দেওয়া হয়েছে। তোমরা এখান থেকে চাইলে নিজেদের মতো করে কিছুটা ছোট করে গুছিয়ে লিখতে পারো। দেখো, খ নম্বরে হচ্ছে দ্বিজাতি তত্ত্বের তাৎপর্য। ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন জাতি ও রাষ্ট্র গঠনের মাধ্যমে ভারতকে রাজনৈতিকভাবে দ্বিধা বিভক্ত করা নির্ণায়ক আদর্শশ্রয়ী একটি রাজনৈতিক মতবাদ। ভারত থেকে ব্রিটিশ শাসন অবসানের প্রাক্কালে 20 শতকের 40-এর দশকে মোহাম্মদ আলী জিন্নাহ দ্বিজাতি তত্ত্বের ধারণার উন্মেষ ঘটান। এই তথ্যের ভিত্তিতে ভারত ও পাকিস্তান রাষ্ট্রের উদ্ভব ঘটে। অনেক বিশেষজ্ঞ মনে করেন জিন্নাহর দ্বিজাতি তত্ত্বই 1940 সালের লাহোর প্রস্তাব উত্থাপনের ভিত্তি তৈরি করেছিল। কংগ্রেস সভাপতি পণ্ডিত জওহরলাল নেহেরু ঘোষণা করেন যে ভারতীয় উপমহাদেশে কেবল দুটি দলের অস্তিত্ব লক্ষ্য করা যায়, একটি হলো কংগ্রেস এবং অপরটি হলো সরকার, এবং বাকি দলগুলো কংগ্রেস অন্তর্ভুক্ত। মুসলমান মৃত্যুদণ্ড অত্যন্ত ক্ষুব্ধ হন। মোহাম্মদ আলী জিন্নাহ হিন্দু মুসলিম সমস্যা সমাধানের জন্য হিন্দু নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করেও ব্যর্থ হন। পরে জিন্নাহ উপলব্ধি করেন যে হিন্দু সম্প্রদায়ের সাথে ঐক্যবদ্ধ থাকলে মুসলমানের স্বার্থ রক্ষা পাবে না। 1940 সালের 22 মার্চ মোহাম্মদ আলী জিন্নাহ নিখিল ভারত মুসলিম লীগের অধিবেশনে সভাপতির ভাষণ দ্বিজাতি তত্ত্বের ব্যাখ্যা তুলে ধরেন এভাবে: ভারতবর্ষে দুটি পৃথক জাতির বসবাস, হিন্দু ও মুসলমানদের কৃষ্টি স্বতন্ত্র, কালচার স্বতন্ত্র, আশা আকাঙ্ক্ষা স্বতন্ত্র, তাদের ইতিহাস ঐতিহ্য স্বতন্ত্র। সুতরাং জাতীয়তা যে কোনো মানদণ্ড অনুযায়ী ভারতের মুসলমানরা হচ্ছে একটি জাতি। এভাবে মুসলমানদের জন্য স্বতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে জোরালো যুক্তি তুলে ধরা হয়, যার প্রতিফলন ঘটে 1940 সালের ঐতিহাসিক লাহোর প্রস্তাবে। পরবর্তীতে এই দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে 1947 সালে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়। গ নম্বরে রয়েছে লাহোর প্রস্তাবের বৈশিষ্ট্য তাৎপর্য। তো লাহোর প্রস্তাবটা কি আমরা দেখি। 1940 সালে 23 মার্চ লাহোরের নিখিল ভারত মুসলিম লীগের বার্ষিক সম্মেলনে বাংলার কৃতি সন্তান শেরে বাংলাকে ফজলুল হক যে প্রস্তাব পাশ করেন, সে প্রস্তাব লাহোর প্রস্তাব নামে খ্যাত। লাহোর প্রস্তাবে বলা হয়, ভৌগোলিক অবস্থান অনুযায়ী সন্নিহিত স্থানসমূহকে অঞ্চল হিসাবে চিহ্নিত করতে হবে। প্রয়োজন মতো সীমা পরিবর্তন করে যেসব স্থানে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ সেসব অঞ্চলসমূহের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। এসব স্বাধীন রাষ্ট্রের অঙ্গরাজ্যগুলো হবে স্বায়ত্তশাসিত সার্বভৌম। এই প্রস্তাবের ভিত্তিতে 1947 সালে 14 আগস্ট ভারত বিভক্ত হয়ে দুটি রাষ্ট্রে রূপান্তরিত হয়। এটা রাহুল আছে, এটা লাহোর হবে, ঠিক আছে, সরি এখানে মিস্টেক হয়েছে। তারপর দেখো বৈশিষ্ট্য তাৎপর্যগুলো। 1940 সালের 23 মার্চ লাহোরে অল ইন্ডিয়া মুসলিম লীগের ভবিষ্যৎ কর্মসূচি নির্ধারণের জন্য যে অধিবেশন আহ্বান করা হয়, অধিবেশনে লাহোর প্রস্তাব গৃহীত হয়। এমনি লাহোর প্রস্তাবের মূল বৈশিষ্ট্যসমূহ তুলে ধরা হলো। তোমরা চাইলে ডাইরেক্ট এখান থেকে লেখা শুরু করতে পারো এই পয়েন্টটা, ঠিক আছে। ভারতবর্ষকে বিভক্ত করে এর উত্তর পশ্চিম ও পূর্ব অঞ্চলে মুসলমান সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলো নিয়ে স্বাধীন রাষ্ট্রসমূহ গঠন করতে হবে। উল্লেখিত স্বাধীন রাষ্ট্রসমূহের অধীন ইউনিট বা প্রদেশগুলো স্বায়ত্তশাসিত বা সার্বভৌম হবে। ভারতের অন্যান্য হিন্দু অঞ্চলগুলোর সমন্বয়ে পৃথক হিন্দু রাষ্ট্র গঠিত হবে। সংখ্যালঘু সম্প্রদায়ের প্রস্তাবে তাৎপর্যের সাথে পরামর্শ ভিত্তিতে তাদের স্বার্থ অধিকার ও রক্ষার জন্য সংবিধানের পর্যাপ্ত ক্ষমতা রাখতে হবে। প্রতিরক্ষা, পর স্বরাষ্ট্র ও যোগাযোগ ইত্যাদি বিষয়ে ক্ষমতা সংশ্লিষ্ট অঙ্গরাজ্যগুলোর উপর ন্যস্ত থাকবে। তাৎপর্য দেখো, ঐতিহাসিক লাহোর প্রস্তাব অবিভক্ত ভারতের রাজনৈতিক অঙ্গনে অনন্য সাধারণ ভূমিকা পালন করে। লাহোর প্রস্তাব গৃহীত হবার পর মুসলিম লীগের রাজনীতিতে ইতিবাচক পদক্ষেপ গ্রহণের সুযোগ উপস্থিত হয়। মুসলমানদের মধ্যে ধর্মভিত্তিক জাতীয়তাবোধ জাগ্রত হয়। অপরদিকে হিন্দুরা লাহোর প্রস্তাবকে মনে প্রাণে মেনে নিতে পারেনি। গান্ধীর মতে লাহোর প্রস্তাব মেনে নেওয়ার অর্থ ভারতকে ব্যবচ্ছেদ করা, এবং তা হবে একটি পাপ কাজ। জওহরলাল নেহেরু বলেন, লাহোর প্রস্তাব মেনে নিলে ভারত বই পড়বে বলকান রাষ্ট্রগুলোর ছোট ছোট রাষ্ট্রে বিভক্ত কর্তৃত্ববাদী পুলিশি রাষ্ট্র হয়ে পড়বে হবে, ঠিক আছে। লাহোর প্রস্তাবকে মুসলিম লীগ বিরোধী পত্রিকাগুলো পাকিস্তান প্রস্তাব বলে অভিহিত করে সমালোচনা শুরু করে। তাদের অপবাদেই পরে মুসলিম লীগের জন্য সুবাদে পরিণত হয়। লাহোর প্রস্তাব পাকিস্তান প্রস্তাব নামে পরিচিতি অর্জন করে। লাহোর প্রস্তাবের ভিত্তিতে 1947 সালের 14 আগস্ট স্বাধীন পাকিস্তান রাষ্ট্র গঠিত হয়। দেখো শেষ প্রশ্নটির উত্তর ঘ নম্বর।
1947 সালে ভারত স্বাধীনতা আইনের প্রেক্ষাপট ও বৈশিষ্ট্য। 1947 সালের 3 জুন লর্ড মাউন্টব্যাটেন ভারত স্বাধীনতা আইনের পরিকল্পনা করেন, যা 1947 সালের 18 জুলাই ব্রিটিশ পার্লামেন্টে পাশ হয়। ভারত শাসনাবস্থায় ব্রিটিশ পার্লামেন্টের এই আইন ছিল সর্বশেষ পদক্ষেপ। নিম্নে ভারত স্বাধীনতা আইনের বৈশিষ্ট্যগুলো দেওয়া হলো। 1 নম্বর হচ্ছে স্বাধীন পৃথক রাষ্ট্রের সৃষ্টি। এই আইনের ফলে 1947 সালের 14 আগস্ট পাকিস্তান এবং 15 আগস্ট ভারত নামে দুটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সৃষ্টি হয় এবং তারা ডোমিনিয়ন মর্যাদা লাভ করে। নতুন প্রদেশ সৃষ্টি। পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলা নামে দুটি আলাদা প্রদেশের সৃষ্টি হয়। ব্রিটিশ সরকারের নিয়ন্ত্রণ প্রত্যাহার। ভারত শাসন আইন অনুযায়ী 1947 সালের 15 আগস্টের পর থেকে ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ সরকারের কোনো নিয়ন্ত্রণ বা কর্তৃত্ব থাকবে না। গভর্নর জেনারেল নিয়োগ ও ভারত সচিবের পদ বিলুপ্তি। নবগঠিত রাষ্ট্রসমূহের জন্য পৃথক গভর্নর জেনারেল হবেন রাষ্ট্রের প্রধান ব্যক্তি। এটার মাধ্যমে ভারতের সচিবের পদ বিলুপ্ত করা হয়। গভর্নর জেনারেল ও গভর্নরের ক্ষমতা হ্রাস। ভারত স্বাধীনতা আইনে গভর্নর জেনারেল এবং গভর্নরের স্বেচ্ছাধীন ক্ষমতা, বিচার বুদ্ধিজনিত ক্ষমতা এবং বিশেষ দায়িত্বের বিলোপ সাধিত হয়। ভারত স্বাধীনতা আইনে বলা হয়, গভর্নর জেনারেল ডোমিনিয়ন মন্ত্রিপরিষদের পরামর্শ অনুযায়ী কাজ করবেন। আইন কার্যকরী সময়। 1948 সালের 31 মার্চের মধ্যে এই আইনের বিভিন্ন ধারা কার্যকর করতে হবে। ব্রিটিশ রাজার ভারত সম্রাট উপাধি বিলোপ। ভারত স্বাধীনতা আইন কার্যকর হওয়ার সাথে সাথে ব্রিটিশ রাজার ভারত সম্রাট উপাধি বিলুপ্ত হয়ে যায়। সুতরাং বলা যায় যে ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসে 1947 সালের ভারত স্বাধীনতা আইন একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এই আইনের ফলেই 1947 সালের 14 আগস্ট পাকিস্তান এবং 15 আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে। তো শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের যে 4টি প্রশ্ন দেওয়া হয়েছে তার উত্তরগুলো। এখানে দেখো নম্বরে আছে উপস্থাপনা কৌশল। তোমাদের আবারও বলছি, এটা কিন্তু কোনো প্রশ্ন নয়। এখানে দেখো লেখা আছে নান্দনিক ও সৃজনশীল উপস্থাপন, অর্থাৎ তোমার লেখাটার ভিতর তুমি যে অ্যাসাইনমেন্টটা লিখবে সেখানে যদি তোমার সৃজনশীলতা প্রকাশ পায়, লেখাটা যদি সুন্দরভাবে লেখো, তাহলে হচ্ছে তোমাকে উপস্থাপনা কৌশলের তারা ভালো মার্কস দেবে। এটার জন্য কিন্তু আলাদা কোনো কিছু অ্যান্সার করতে হবে না। সো ক খ গ ঘ এই 4টা প্রশ্নের উত্তর তোমরা যদি দাও সেক্ষেত্রে কিন্তু হয়ে যাবে। যদি ক খ গ ঘ দিয়ে নাও লেখো, তোমার লেখার ভিতরে 4টি প্রশ্নের উত্তর থাকে, তাহলে কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্টে হয়ে যাবে। ঠিক আছে? তবে বিষয়টা হচ্ছে আবারও ক্লিয়ার করে দিলাম। তোমরা প্রথম 2 সপ্তাহের অ্যাসাইনমেন্ট এই জিনিসটা অনেকেই কমেন্টে জিজ্ঞাসা করেছো, তো তাই হচ্ছে ব্যাপারটা এখন ভিডিওতে বলে দিলাম। ঠিক আছে? আবারও বলছি, উপস্থাপনা কৌশল কিন্তু আলাদা করে কোনো প্রশ্নের উত্তর নয়। তো শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীদের 3য় সপ্তাহের পৌরনীতি ও সুশাসন বিষয়ক যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে তার একটি নমুনা উত্তরপত্র। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।